প্রথম যে ভাইয়া আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব? আহ, আমি শুরুতে যেটা বলছিলাম, ডেফিনেটলি সম্ভব। এটার সিম্পল আনসার হচ্ছে, যদি তোমার অ্যাম্বিশন থাকে সম্ভব। যদি আমার ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, মোটিভেশন থাকে, তাহলে সম্ভব। আমি কি ক্লাসের টপ স্টুডেন্ট নাকি একদম পেছনের স্টুডেন্ট, আমি কি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি নাকি প্রাইভেটে পড়ছি নাকি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছি, ডাজেন্ট ম্যাটার। যদি তোমার একটা আন্ডারগ্রেড ডিগ্রি থাকে এবং তোমার মোটিভেশন থাকে, আর আমি যেটা বললাম শুরুতে, যেই যেই যে জিনিসগুলো সেগুলো থাকে, তাহলে তোমার পক্ষে সম্ভব, তুমি পারবা। সো এই এই মোটিভেশন নিয়ে যাও যে আজকে যারা যারা আসছে বা এই ভিডিও যারা শুনবে, পরবর্তীতেও যারা শুনবে, এরা সবাই হায়ার স্টাডির জন্য ফিট, সবাই পারবে। সিজিপিএ ভালো না, এটা নিয়ে পরের আলোচক আরো ডিটেল কথা বলবেন। আমি শুরুতে একটু যেমন বলছিলাম যে অ্যাপ্লিকেশনে সিজিপিএ একটা কম্পোনেন্ট। আমার ছয়টা কম্পোনেন্টের মধ্যে বা ছয়টার বেশি কম্পোনেন্ট, যেগুলো মেজর ছয়টা কম্পোনেন্টের মধ্যে সিজিপিএ হচ্ছে একটা কম্পোনেন্ট। যদি কোনো কারণে কারো সিজিপিএটা খারাপ থাকে, স্টিল পসিবল যদি তার অন্যান্য কম্পোনেন্ট দিয়ে সে সেটা কভার করতে পারে। আমার সব খারাপ, তাহলে তো সিজিপিএ দোষ দিলাম না। আমার সিজিপিএও খারাপ, আমার জিআরই স্কোরও খারাপ, আমার আইএলসও খারাপ, আমার টিচার আমাকে রিকমেন্ডেশন লেটারও দিবে না, তাহলে তো বাবা হবে না। সো আমার যেটা করতে হবে, আমি যদি জানি যে আমার সিজিপি এটা একটু খারাপ, তাহলে আমাকে যেটা করতে হবে যে আমার জিআরইটা সিরিয়াসলি নিতে হবে। আমার একটু রিসার্চ এক্সপিরিয়েন্স বা পাবলিকেশনের চেষ্টা করতে হবে। আমার টিচার থেকে ভালো রিকমেন্ডেশন লেটার নিতে হবে, এবং আমার জাস্টিফিকেশন থাকতে হবে যে কেন আমার সিজিপিএ খারাপ হওয়ার পরেও আমাকে ওদের নেওয়া উচিত। সো এইটা কাইন্ড অফ যে নিজেকে সেল করার মতো, যে ইন্টারভিউ গুলোতে বলে না যে আমার কোম্পানিতে আমি আপনাকে কেন নিব, আপনি কি কন্ট্রিবিউট করবেন, সেখানে তাকে বলতে হবে যে তাকে কেন নেওয়া উচিত, সে কেন ডিজার্ভ করে। তো আমাকে ওটা খুঁজে বের করতে হবে যে আমার রেজাল্ট খারাপ হওয়ার পরেও আমি কেন আসলে খারাপ ছাত্র না, আমি কেন ভালো ছাত্র, কেন আমি মোটিভেটেড ছাত্র, কেন আমি ভালো রিসার্চার, কেন আমি ইন ফিউচারে ভালো করব কেরিয়ারে এবং রিসার্চে। এই জাস্টিফিকেশনটা আমার লাগবে। তো এটা ঠিক করতে হবে। এটা যদি ঠিক হয় তাহলে লো সিজিপিএ ম্যাটার করবে না। আমার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা ভালো না, অ্যাপ্লাই করতে অনেক টাকা লাগবে, পারবো কিনা? হ্যাঁ, অ্যাপ্লাই করার সময় খুব বেশি টাকা লাগে না। অ্যাপ্লাই করার সময় আমি যদি 10 থেকে 15টা বা 12টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয়, এবং জিআরই টোফেল দেওয়ার জন্য একটা ফি লাগে, সবকিছু মিলে তারপর হচ্ছে ট্রাভেল করার, ভিসা অ্যাপ্লিকেশনে খরচ আছে, এবং ট্রাভেল করার সময় আমার কিছু খরচ আছে, এবং হাতে কিছু টাকা নিয়ে আসতে হবে। সো অন অ্যান অ্যাভারেজ অ্যারাউন্ড $6,000 থেকে $7,000 খরচ হবে অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে, একদম ট্রাভেল করে ইউএসএ তে এসে প্রথম মাসের ভাড়া টাড়া খরচ টরচ করা পর্যন্ত। মানে বেতন পেতে এখানে আবার মাসখানিক লেগে যাবে শুরুতে এসে। তো 6-7 হাজার ডলার লাগবে, বা মিনিমাম $5,000 থেকে $6,000 এরকম খরচ হবে একসাথে না। জিআরইতে কিছু লাগবে, আইএলসে কিছু লাগবে, অ্যাপ্লিকেশনের সময় কিছু লাগবে, ভিসা অ্যাপ্লিকেশনে কিছু লাগবে, ফাইনালি আসার সময় আহ, বিমান ভাড়া এবং হাতে কিছু টাকা নিয়ে আসতে হবে, তখন একটু বড় অঙ্কের টাকা লাগবে। তো এইটা জোগাড় করার জন্য চেষ্টা করতে হবে, এইটা প্ল্যান করতে হবে। আর্থিক অবস্থা খুব আহামরি হইতে হবে এরকম না, খুব গরিব ঘরের ছেলে মেয়েরাও পড়তে পারতেছে, সো এটা কোনো ম্যাটার করে না। নিজের যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে এইটা কেউ পার্ট টাইম কোনো জব করে ম্যানেজ করতে পারে, অথবা যদি কারো অবস্থা খুবই খারাপ হয়, যদি কোথাও স্কলারশিপ থাকে, এগুলো পার্সু করতে হবে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় কোনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করানো যায়। এটা একটা দেখতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করানো যেতে পারে। এটা হলে অনেক টাকা সেভ হয়ে যাবে। আর কারো কাছ থেকে যদি ইভেন লোন করেও আসা যায়, ওটা অসুবিধা নাই। পিএইচডি স্টুডেন্টরা এখানে যে ফান্ডিং পায়, 6 মাস বা 1 বছরের মধ্যে সেটা পরিশোধ করে দিতে পারবে। ফান্ডিং কেমন পাওয়া যায়, ফ্যামিলি সহ চলতে পারবো কিনা? হ্যাঁ, ফ্যামিলি সহ চলা যাবে। এখানে পিএইচডি স্টুডেন্ট যারা আসে, বেশিরভাগ বিয়ে শাদী করে স্পাউস সহ বা কারো কারো বাচ্চা সহ আসে, এবং বাচ্চা সহ স্পাউস সহ এখানে চলার মতো ফান্ডিং থাকে মোটামুটি। দুই একটা জায়গায় খুব এক্সপেন্সিভ সিটি, যেখানে ক্যালিফোর্নিয়া, আহ, ক্যালিফোর্নিয়া স্টেটে, বিশেষ করে কোস্টাল এরিয়াগুলাতে বা নিউ ইয়র্কের মতো বড় সিটিতে, এরকম দুই এক জায়গায় হচ্ছে একটু এক্সপেন্সিভ, ওখানে টানাটানি হয়। বাকি ইউনিভার্সিটিগুলোতে ওরা যে ফান্ডিং দেয়, ওটা ওই সিটির লিভিং স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে দেয়, সো ওখানে ফ্যামিলি নিয়ে চলার মতো অবস্থা থাকবে, খুব ম্যাটার করবে না সেটা। মাস্টার্সে ফান্ডিং পাওয়া যায় কিনা, এটা অনেকের কনসার্ন থাকে যে আমি পিএইচডি তে যেতে চাই না, আগে মাস্টার্সে যেতে চাই। মাস্টার্সে ফান্ডিং পাওয়া যায়, রিলেটিভলি কম।
ফান্ডিং এর জন্য পিএইচডি বেটার, এবং মাস্টার্সের তুলনায় পিএইচডিতে ফান্ডিংও বেশি, মাস্টার্সে ফান্ডিং রিলেটিভলি কম। বাট পাওয়া যায় না এরকম না, পাওয়া যায়। ইঞ্জিনিয়ারিং এ তো অ্যাভেলেবেল পাওয়া যায়, সোশ্যাল সায়েন্সে রিলেটিভলি কম মাস্টার্সের ফান্ডিং, বাট স্টিল পাওয়া যায়। বিসিএস না উচ্চশিক্ষা, এই ডিলেমাটা আমাদের অনেকের মধ্যে থাকে, আমি কিভাবে ডিসিশন নিব এটা নিয়ে। আজকাল বাংলাদেশের মানুষ বইও লিখে ফেলছে দেখছি আমি, কেউ কেউ। সো এইটা একটা বড় ডিলেমা যে আমি বিসিএস দিব না উচ্চশিক্ষায় যাব। এটা যদি কারো ইয়ে থাকে, ডিলেমা থাকে, আমি বলবো যে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে যে আমি কোনটার জন্য যেতে চাই। যদি কারো এরকম থাকে যে আমি বিসিএস এর প্রতি মোটিভেটেড, আবার একই সাথে আমি উচ্চশিক্ষা নিতে চাই, তাহলে আমি বলবো তার প্রথম বাছাই করা উচিত বিসিএস। আপনি যদি বিসিএস এ সরাসরি চলে যান, বিসিএস এ আপনার জব কনফার্ম হয়ে গেলে এরপর উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে আসতে পারবেন। বাংলাদেশ গভর্নমেন্টের তো সেই সুযোগ আছে, ইভেন পেইড লিভও পাওয়া যায়, আনপেইড লিভ হইলেও হয়। যে কোনো গভর্নমেন্ট জব থেকে পেইড বা আনপেইড লিভ পাওয়া যায় হায়ার স্টাডির জন্য। সো বিসিএস করে, বিসিএস এ জয়েন করে সেও তারপরে হায়ার স্টাডি করা যাবে, যদি কেউ খুব ডেডিকেটেড থাকে বিসিএস এর প্রতি। আমি বলবো দেন এটা হচ্ছে তার দুইটাকে মার্জ করার একটা উপায়। বিয়ে করা নিয়ে একটু কনসার্ন থাকে, বিয়ে করব নাকি হায়ার স্টাডিতে যাব। ফ্যামিলি থেকে অনেক সময়, বিশেষ করে মেয়েদের জন্য এটা খুব ডিলেমা। মেয়েদের জন্য হয় যে ফ্যামিলি থেকে অনেক সময় চায় যে আগে বিয়ে করে তারপর হাজবেন্ড সহ যাবে। আবার বিয়ে করার সময় এটা একটা কনসার্ন, বিশেষ করে মেয়েদের জন্য কনসার্ন, যে আমি এমন কাউকে বিয়ে করলাম সে আবার দেশের বাইরে যেতে চায় না, তার হায়ার স্টাডি নিয়ে কোনো মোটিভেশন নাই। অনেকগুলো ফ্যামিলিতে আমি দেখেছি এটা নিয়ে পরবর্তীতে ঝামেলা হয়েছে, যে মেয়ের খুব আগ্রহ পড়াশোনার জন্য, হাজবেন্ড যেতে চায় না, ওয়াইফের আগ্রহ আছে, তো এইখানে কনফ্লিক্টটা হয়। সো কারো যদি এরকম হয় যে আমি হায়ার স্টাডির জন্য হাইলি মোটিভেটেড, তার স্পাউস চুজ করার ক্ষেত্রে এরকম কাউকে চুজ করা উচিত যে হচ্ছে এই জায়গায় কোঅপারেট করবে বা ইকুয়ালি মোটিভেটেড আছে। অর্থাৎ মোটিভেটেড না থাকলেও অ্যাটলিস্ট সে কোঅপারেট করবে, আমাকে হেল্প করবে, আমার সাথে ট্রাভেল করবে স্পাউস হিসাবে, এইটা এনশিওর করতে হবে। বিয়ে করে গেলে এখানে ইউএসএ তে পড়াশোনার জন্য বা ইভেন অন্যান্য দেশেও, ইউরোপে বা এশিয়ার অন্যান্য দেশেও পড়াশোনার জন্য কোনো অসুবিধা নাই। বিয়ে করে পড়াশোনা করা সম্ভব, বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করা সম্ভব। আমি বেশ কিছু গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে দেখেছি যাদের ইভেন দুই তিনটা চারটা বাচ্চা নিয়েও হাজব্যান্ড ওয়াইফ দুইজন একসাথে পিএইচডি করেছেন। এখানে পসিবল। আর বিশেষ করে বাচ্চারা একটু বড় হয়ে গেলে তো সম্ভবই। ছোট বাচ্চা হলে দুইজন স্পাউজের একসাথে পড়াশোনা করা একটু ডিফিকাল্ট। আমাদের যেমন, আমরা যখন মাস্টার্স করেছি আমাদের বাচ্চার বয়স 6 মাস ছিল, আমি এবং আমার ওয়াইফ দুজনে আমরা মাস্টার্স করেছিলাম, একটু ডিফিকাল্ট ওই সময়টা। বাট একটু বড় বাচ্চা হলে যখন স্কুল গোয়িং হয় তখন আর অসুবিধা নাই। বাট যত কঠিনই হোক সম্ভব, যদি মোটিভেশন থাকে এবং কোপারেশন থাকে আর কি স্পাউসদের মধ্যে। সো বিয়ে করা উচ্চশিক্ষার জন্য কোনো ভেরিয়ান না, বিয়ে করে উচ্চশিক্ষা করা যাবে। ফ্যামিলি যদি চায় যে বিয়ে করা ছাড়া মেয়েকে একা যেতে দিব না, আমি বলবো ফ্যামিলির সাথে সেটা নিয়ে আলাপ করে আসা যায়, কোনো অসুবিধা নাই। আবার কেউ এখানে এসে পড়াশোনা করা যায়, মানে বিয়েটা যেন একটা ভেরিয়া তৈরি না হয় আর কি, এই জন্য এই পয়েন্টটা বলা। মেয়েদের জন্য একা একা পড়তে গেলে কোনো সিকিউরিটি ইস্যু আছে কিনা, ইউএস এর কথা আমি বলতে পারি, বা ইউএসএ, কানাডা, ইউরোপেও সেম সিচুয়েশন, বা অস্ট্রেলিয়াতেও মেয়েদের একা একা পড়াশোনা করার জন্য এখানে সিকিউরিটি মেজর ইস্যু না। সো সে একা একা যদি হয় আমি বলবো যে এমন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা যেখানে পরিচিত বাংলাদেশি স্টুডেন্ট আছে, অথবা বাংলাদেশি স্টুডেন্ট আছে যাদের সাথে একসাথে হয়তো হাউজিং শেয়ার করা যাবে। অ্যাটলিস্ট একটা সাপোর্ট সিস্টেম থাকবে। একদম এমন কোন একটা ইউনিভার্সিটিতে যাওয়া ঠিক হবে না যেখানে বাংলাদেশি কমিউনিটির কেউ নাই, আমি একা একা, তাহলে একটু ডিফিকাল্ট হবে। কারণ অ্যাটলিস্ট ইনিশিয়ালি কিছু সাপোর্ট দরকার হয়। সো বাট ট্রাভেল করার জন্য, মেয়েদের করার জন্য জন্য ট্রাভেল করা বা পড়াশোনা করার জন্য একা একা পড়তে আসলেও অসুবিধা নেই, সমস্যা নেই। মাস্টার্সে না পিএইচডি তে যাবো, এটা একটা ডিলেমা থাকে, আমি কি দেশে একটা মাস্টার্স করব নাকি আন্ডারগ্রেড করেই সরাসরি অ্যাপ্লাই করব। ইউএসএ তে পিএইচডি করার জন্য মাস্টার্স রিকোয়ার্ড না, আন্ডারগ্রেড করেই সরাসরি পিএইচডি তে আসা যায়। তবে কেউ যদি চায় সে একটা মাস্টার্স করে নিতে পারে, আবার পিএইচডি করতে করতে একটা ইন্টারমিডিয়েট মাস্টার্স ডিগ্রি নিতে পারে। সো মাস্টার্স থাকাটা জরুরি না। তবে কেউ যদি মনে করে যে আমার অনার্স শেষ, আমি তো এখন অ্যাপ্লাই করতে করতে 1 বছর লেগে যাচ্ছে, আর বাংলাদেশে যেহেতু মোস্ট অফ দ্য কেসে মাস্টার্স ডিগ্রি হচ্ছে 1 বছরের ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং এ দুই এক জায়গায় ডিফারেন্ট হতে পারে, মোস্ট অফ দ্য ডিগ্রি হচ্ছে 1 বছরের, তো 1 বছরের ডিগ্রিটা আমি ফ্রি ফ্রি করে নিতে পারতেছি। পাবলিক ইউনিভার্সিটিতে তো ডিগ্রি অলমোস্ট ফ্রি। সো করে নিতে পারে, এটা সুবিধা। আর কেউ যদি মনে করে আমি মাস্টার্সে আসবো না পিএইচডি তে আসবো, এটা দুটো ইয়ে হতে পারে। একটা হতে পারে যে কারো যদি অ্যাম্বিশন থাকে যে আমি শুধুই মাস্টার্স করব, পিএইচডি করব না,
তাহলে তার জন্য মাস্টার্সে আসাই ভালো, মাস্টার্স করে সে তার কেরিয়ারে চলে যাবে। আর কারো যদি ইচ্ছা থাকে যে আমি একদম টপ নচ স্কুলে যেতে চাই, সেটার জন্য আমার একটা মাস্টার্স থাকলে ভালো। সেক্ষেত্রে বাংলাদেশে হোক বা ইউএসএ তে এসে যদি একটা মাস্টার্স করে এবং সেখানে ভালো করে, তাহলে তার টপ স্কুলে যাওয়ার পসিবিলিটি বাড়ে। তো এটার জন্য যদি ইউএসএ তে একটা মাস্টার্স করে সেখানে যদি খুব ভালো রেজাল্ট করতে পারে এবং ভালো রিকমেন্ডেশন পাইতে পারে, এখানকার এখানকার গ্রাজুয়েট স্কুলের যে রেজাল্ট, এটাকে তারা ভ্যালু করে। কারণ অন্যান্য দেশের একাডেমিক রেজাল্টকে ইভ্যালুয়েট করতে গেলে অনেক সময় তাদের কনফিউশন থাকে যে এই স্টুডেন্টটা 3.95 পেয়েছে আউট অফ 4, এটা আদৌ 3.95 কে রিপ্রেজেন্ট করে কিনা, এটা নিয়ে তার একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু ইউএস এর একটা স্কুল থেকে যদি কেউ 4/4 পায় বা 3.95 পায়, এটা নিয়ে তাদের আর কনফিউশন থাকে না যে ডেফিনেটলি এই স্টুডেন্টটা ভালো। সো এটা হতে পারে একটা উপায় যে আমি টপ স্কুলে পিএইচডি তে যেতে চাই, সেক্ষেত্রে আমার একটা মাস্টার্স আমি ইউএসএ তে করে তারপরে যেতে পারি পিএইচডি তে। এটা একটা অপশন হতে পারে। যারা অলরেডি বাংলাদেশে আন্ডারগ্রেড মাস্টার্স করে জব করতেছে, তাদের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, আমরা তো 9টা 5টা অফিস করি, আমার এখান থেকে প্রিপারেশন নেওয়া এটা পসিবল। 9টা 5টা অফিস করেও জিআরই আইএলস এর প্রিপারেশন নিয়ে হায়ার স্টাডি অ্যাপ্লাই করা পসিবল। আমার নিজের এক্সাম্পল বলতে পারে, আমি 4 বছর বাংলাদেশে জব করেছি। আমি একটা ইউনিভার্সিটিতে পড়াতাম এবং সাথে একটা গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। সো কাইন্ড অফ দুটো ফুল টাইম জব করে আমি হায়ার স্টাডির প্রিপারেশন নিয়েছি। একটু ডিফিকাল্ট, তখন দেখা যায় যে ওই যে অফিসে আসা যাওয়ার পথে বাসে জিআরই পড়তে হইতেছে, বা সন্ধ্যার সময় ফ্রি টাইমটাতে জিআরই পড়া লাগতেছে, উইকেন্ডে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া লাগতেছে, জিআরই পড়তে হইতেছে, টিচারদের কাছে রিচ আউট করা লাগতেছে, ডকুমেন্ট গুলো রেডি করতে হচ্ছে। একটু কষ্ট, বাট পসিবল, অসম্ভব না। কতগুলো স্কুলে অ্যাপ্লাই করবো আমি বলেছি, 12টা থেকে 15টা অ্যাপ্লাই করা ভালো, বাট অ্যাটলিস্ট 10টা স্কুলে অ্যাপ্লাই করা উচিত যারা পিএইচডি তে অ্যাপ্লাই করবে। মাস্টার্স অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি কেউ একদম খুব ভালোভাবে নিজের প্রোফাইলটাকে রিড করতে পারে এবং ইউনিভার্সিটি গুলাতে কোন ধরনের স্টুডেন্টরা চান্স পাচ্ছে এটা রিড করতে পারে, সেক্ষেত্রে সে কম অ্যাপ্লাই করলেও চান্স আছে। যেমন আমার পিএইচডি অ্যাপ্লাই করার সময় আমি অ্যাপ্লাই করেছি অ্যারাউন্ড 14টা স্কুলে, আমি সেখান থেকে 5টা স্কুলে অ্যাডমিশন, ফুল ফান্ড সহ অ্যাডমিশন পেয়েছি। আবার আমার ওয়াইফের জন্য আমরা যখন অ্যাপ্লাই করেছি, ও যখন অ্যাপ্লাই করেছে তখন 5টা স্কুলে অ্যাপ্লাই করেছে, 6টা স্কুলে অ্যাপ্লাই করেছে, 4টাতে হ্যাঁ 4টাতে ফুল ফান্ড সহ অ্যাডমিশন পেয়ে গেছে। তো এখানে আমরা খুব ছোট সিলেকশন করেছি যে 6টা থেকেই 4টাতে ফুল ফান্ড পেয়ে গেছে এবং আহ, মোটামুটি টপ লেভেলের স্কুল। সো এটা হচ্ছে যে এক্সপার্টিজের উপর নির্ভর করবে। আমি যত বেশি ইন্টারনাল ইনফরমেশন জানবো, তত বেশি আমি শিওর হতে পারবো যে এখানে অ্যাপ্লাই করলে আমার হবে, আমি যদি কাস্টমাইজ করে আমার প্রোফাইলকে সেট করতে পারি। সো এটা আমি দেশে থেকে যারা অ্যাপ্লাই করে আমি সাজেস্ট করি 10-12টা মিনিমাম অ্যাপ্লাই করতে, তাহলে যেন অ্যাটলিস্ট 2-3টা স্কুলে আমার যেন অ্যাডমিশন হয়ে যায়। আবার আমি অনেকগুলো স্কুল অ্যাপ্লাই করলাম, একটা তো হয় নাই, এরকম কেস হয়েছে 10-12টা অ্যাপ্লাই করে হয় না, কারণ সে তার প্রোফাইলকে রিড করতে পারে নাই, হয় খুব হাই ভাবছে অথবা খুব লো ভাবছে। তো এই জন্য হচ্ছে হাইগুলো তো নেয় নাই, লো গুলো নেয় নাই, এই ধরনের হয়েছে। তো এই জন্য প্রোফাইলটা রিড করে আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে ইউনিভার্সিটি চুজ করা জরুরি। রিকমেন্ডেশন লেটার কার কাছ থেকে নিব আমি আগে বলেছি যে যেই টিচারদের কাছ থেকে আমি ভালো রিকমেন্ডেশন পাবো, যারা হচ্ছে আমার অ্যাডভান্স লেভেলের কোর্স পড়িয়েছে 3rd ইয়ার 4th ইয়ারের দিকে, তাদের কাছ থেকে নেওয়া ভালো। যার সাথে আমি থিসিসের কাজ করেছি, যিনি আমাকে সুপারভাইজ করেছেন, এ ধরনের মাল্টিপল এঙ্গেজমেন্ট যার সাথে আছে, তাদের কাছ থেকে প্রায়োরিটি দিয়ে নেওয়া ভালো। আবার খুব হাই লেভেলের প্রফেসর কিন্তু আসলে আমাকে ভালো লিখবে না, ওটা জরুরি না, তাহলে না নেওয়াই ভালো। আবার যেই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করতেছি, যদি এরকম হয় যে ওই ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আমার একজন টিচার আছে, তাহলে এটার ইম্প্যাক্টটা একটু বেশি পড়ে। তারা নিজেদের স্টুডেন্টদেরকে বেশি বিশ্বাস করে যে এই স্টুডেন্ট যেহেতু আমাদের এখান থেকে পিএইচডি করে গেছে, সে এই এই কোনো ফ্রড কথা বলবে না, সে এই স্টুডেন্টকে যেভাবে ইভ্যালুয়েট করতেছে এটা সঠিক ইভ্যালুয়েশন। কারণ ফ্যাকাল্টিদের জন্য এটা একটা ইমেজের ব্যাপার। একজন ফ্যাকাল্টি যদি একদম খুব খারাপ একজন স্টুডেন্টকে একদম আহামরি ভালো বলে রিকমেন্ড করলো, পরে ওই স্টুডেন্টটাকে ওরা যখন অ্যাডমিশন দিবে পরের বছর যদি সে ভালো না করে, তাহলে ওই রিকমেন্ডারের লেটারকে তারা আর বিশ্বাস করবে না, বলবে যে ওই প্রফেসর লিখে সে আসলে ভুল সিগন্যাল দেয়, তার কথা বিশ্বাসযোগ্য না। So, যারা লিখবেন ওনারা আহ, মানে অতিরিক্ত ভুল কিছু লিখে দিবেন না আর কি, ওনাদের নিজেদের ইমেজের ব্যাপার আছে। আবার ওই ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে স্টুডেন্ট নিবে না, তারা যদি মনে করে যে ওই ইউনিভার্সিটি ট্রেনিং ভালো না। পাবলিকেশন বা রিসার্চ এক্সপেরিয়েন্স কি থাকাই লাগবে? জরুরি না।
মানে একদম আমার পাবলিকেশন থাকতেই হবে এটা জরুরি না। পার্টিকুলারলি ইউএস এর স্কুলগুলোর জন্য আমি বলতেছি। ইউরোপের স্কুলগুলোর জন্য অনেক সময় লাগে, কারণ ওখানে হচ্ছে ডিগ্রিগুলো, ইউরোপের ডিগ্রিগুলো অনেক সময় সাজানো থাকে যে শুরু থেকেই রিসার্চ করা শুরু করে, গবেষণা কাজ শুরু হয়, ডিজার্টেশনের কাজ শুরু করে, 3 বছরে পিএইচডি হয়ে যায়। যেমন জাপানে লাইফ সায়েন্সের অনেকগুলো প্রোগ্রাম আছে, 3 বছরে বা 4 বছরে ডিগ্রি দিয়ে দেয়। ইউএসএ তে হচ্ছে প্রথম 2 বছর অ্যাটলিস্ট কোর্স ওয়ার্ক থাকে, মাস্টার্স এর মতো, রেগুলার মাস্টার্স এর মতো। সো এখানে রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকলে বা পাবলিকেশন না থাকলে কোনো সমস্যা নেই। অ্যাম্বিশন থাকতে হবে, টার্গেট থাকতে হবে, এবং আমি কি কাজ করতে চাই মোটামুটি একটা ওরিয়েন্টেশন থাকা লাগবে। আমি যদি মোটামুটি একটা ওরিয়েন্টেশন বল, ইভেন কোন কোন প্রোগ্রাম এমন আছে যে আমি স্পেসিফিক জানি না আমার ইন্টারেস্ট কোন জায়গায়, বাট আমি মোটিভেটেড এবং আমার ট্রেনিং আছে, আমি ক্লাস করতে করতে নতুন নতুন ফিল্ডের সাথে ওরিয়েন্ট হয়ে তারপরে ফিল্ড চুজ করবো, এটা বললেও হয়। ডাজেন্ট ম্যাটার। সো রিসার্চ পাবলিকেশন থাকতেই হবে এরকম কোনো জরুরি কিছু না, বাট থাকলে ভালো ডেফিনেটলি। আবার খুব লো কোয়ালিটির কিছু থাকাচ্ছে না থাকা বরং ভালো। যদি এমন কিছু হয় যে তারা নেগেটিভ সিগন্যাল পাবে আমার ব্যাপারে, তাহলে সেটা না দেখানোই ভালো। যা আমি আমি যখন একটা কাজ দেখাবো ওদেরকে, তবে কোন কোন স্কুলে ইয়ে রাইটিং স্যাম্পল চায়, বিশেষ করে যে ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে জিআরই ওয়েভ করে দিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা ভালো রাইটিং স্যাম্পল লাগবে। এটা আমি রিকোয়ারমেন্টে মেনশন করি নাই, এটাও আজকাল দরকার হয় কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আমার একটা থিসিস বা টার্ম পেপার অথবা রিপোর্ট এ ধরনের কিছুর একটা রাইটিং স্যাম্পল আমার লাগবে। যদি পাবলিশড হয়ে যায় সেক্ষেত্রে ফার্স্ট অথর হিসাবে থাকাটা জরুরি, নাহলে আমার নিজের কন্ট্রিবিউশন কতটুকু তারা বুঝে না, রাইটিং স্যাম্পলের ক্ষেত্রে বলছি আর কি। সফটওয়্যার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জানা থাকা, আগে যেমন বলছি, মোটামুটি ওরিয়েন্টেশন থাকাটা জরুরি যে আমি এগুলা জানি। আর আজকাল প্রোগ্রামিং তো সহজ, সফটওয়্যার এগুলো তো চ্যাট জিপিটি আসার কারণে বা এআই মডেল আসা, এআই সার্ভিসগুলো থাকার কারণে কোডিং টোডিং এগুলো অনেক ইজি হয়ে গেছে। সো কারো যদি মোটামুটি ওরিয়েন্টেশন থাকে, এআই এর হেল্প নিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। সো মোটামুটি ওরিয়েন্টেশন থাকলে হবে। বাট কারো যদি রিসার্চে কাজ করার, প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, সেটা ডেফিনেটলি তার জন্য পজিটিভ। একই ডিসিপ্লিনেই আমাকে পিএইচডি করতে হবে কিনা, না, একই ডিসিপ্লিনে পিএইচডি করা লাগবে না। ইউএসএ তে এরকম অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি যাদের আন্ডারগ্রেডের ডিসিপ্লিন ছিল একটা, মাস্টার্সের ডিসিপ্লিন আর একটা, পিএইচডি তার একটা, এরকম অনেক হয়েছে। যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে এসে ইকোনমিক্সে পিএইচডি করছে, ফিজিক্স ম্যাথমেটিক্স পড়ে এসে ইকোনমিক্সে বা সোশ্যোলজিতে পিএইচডি করছে। এ ধরনের অনেক আছে। আবার কিছু আছে একদম ক্লোজ রিলেভেন্ট ডিসিপ্লিন, যেমন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে হয় যে একটা ফিল্ড থেকে আমি কাছাকাছি আরেকটা ফিল্ডে যেতে পারি। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে মানে আহ, আহ, কি ডিটেলস জানি না, এই জন্য আমি স্পেসিফিক বলছি না। সোশ্যাল সায়েন্সে যেমন কেউ ইকোনমিক্সে পিএইচডি করছে, এখন পলিটিক্যাল সায়েন্সে মাস্টার, ইকোনমিক্স আন্ডারগ্রেড করে আসছে, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, পাবলিক পলিসি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, এরকম বিভিন্ন ফিল্ডে করতে পারে আমার সাথে। আমি যখন ম্যাথে মাস্টার্স করছি তখন একটা মেয়ে ছিল আমেরিকান, সে ইয়েল ইউনিভার্সিটিতে সোশিওলজিতে আন্ডারগ্রেড করছিল, তারপরে সে এখানে ম্যাথমেটিক্সে মাস্টার্স প্রোগ্রামে আসছে আমার সাথে। কিন্তু ম্যাথে মাস্টার্স করার জন্য সে যেহেতু ডিসাইড করছে সে ম্যাথে মাস্টার্স করবে, তার আগে সে একটা কলেজ থেকে কিছু ম্যাথের কোর্স পড়ছে 1 বছর। ওটা নন ডিগ্রি কোর্স বলে, যে আমি জাস্ট 5-6টা ম্যাথের ফ্রি রিকুইজিট কোর্স গুলো করা। তো সে হচ্ছে সোশ্যোলজি আন্ডারগ্রেড করে তারপরে ম্যাথে মাস্টার্স করছে এবং সুপার ডুপার স্টুডেন্ট ছিল ম্যাথে। তারপরে ম্যাথে মাস্টার্স করার পরে সে ইউএস এর একটা টপ স্কুলে পিএইচডি তে গেছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ। সো সোশ্যোলজি, ম্যাথমেটিক্স, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কোনো সমস্যা নেই। আমাদের দেশে অনেকে বলে আর্টসে পড়ি কেমনে কম্পিউটার সায়েন্স পড়বে, পসিবল। যদি কেউ আর্টসে পড়েও কম্পিউটার সায়েন্স পড়তে চায়, পসিবল। আবার কম্পিউটার সায়েন্স পড়ে এসে যদি এখানে সে এই এডুকেশন প্রোগ্রামে কমিউনিকেশনে পড়তে চায়, সেটাও পসিবল। বাংলাদেশি অনেক স্টুডেন্টরাই আছে এরকম যারা কম্পিউটার সায়েন্স পড়ছে এখন কমিউনিকেশনে পড়ে বা ইকোনমিক্সে পড়ে। সো আমার যেই ডিসিপ্লিন, আমি আন্ডারগ্রেড, বাংলাদেশে হয় কি যে আমরা ফার্স্ট ইয়ারে যে একটা আন্ডারগ্রেড চুজ করছি ওটাতেই আমার থাকতে হয়, আর চেঞ্জ করার সুযোগ নাই। প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে, ইউএসএ তে বা ডেভেলপ কান্ট্রিগুলোতে এই সুযোগগুলো আছে যে আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ারে গিয়েও আমি মেজর চেঞ্জ করতে পারি। তো আমাদের যেহেতু পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষ করে এই সুযোগটা নাই, অনেক সময় হয় যেটা যে আমি একটা ডিসিপ্লিনে ভর্তি হয়েছি, এটা আসলে আমার পছন্দের না, আমি আমি প্যাশনেট হচ্ছে আরেকটা ডিসিপ্লিনের ব্যাপারে। তো এই সুযোগটা আছে, আমি মাস্টার্সে বা পিএইচডি তে সেখানে যেতে পারবো। কেরিয়ারের পাথ কি হবে, আমি আসলাম হায়ার স্টাডিতে, এরপর কি হবে, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, আমার এইটা আমাকে ঠিক করতে হবে। কেরিয়ার, আমি কেন এই প্রোগ্রামে আসতে চাই, এই জন্য হচ্ছে ইন্টারভিউতে, ভিসা ইন্টারভিউতে যা জিজ্ঞেস করে যে কেন তুমি এই প্রোগ্রামটাতে যেতে চাও।
তখন আমাদেরকে বলতে হয় যে আমি বাংলাদেশে এই 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 ফিল্ডে কাজ করতে চাই, যেটার জন্য এটা খুব রিলেভেন্ট, অথবা আমি ফ্যাকাল্টি হতে চাই, গবেষণা করতে চাই। সো আমার কেরিয়ারটা আমাকে ঠিক করতে হবে, বা মনে মনে চিন্তা করতে হবে আমি কি করতে চাই। জব মার্কেট ইজ ভেরি ওপেন ইউএসএ তে। তো আমি বলবো যে জব মার্কেট ভেরি ওয়াইড, সো যে কোনো ডিসিপ্লিন মাস্টার্স বা পিএইচডি করে এখানে জব করার অপরচুনিটি আছে। বাংলাদেশে ব্যাক করলে সেখানে তো অপরচুনিটি, আজকাল অপরচুনিটি তৈরি হচ্ছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হওয়ার সুযোগ আছে, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে জব করার সুযোগ আছে, বা যাদের দেশে জব থাকে পাবলিক ইউনিভার্সিটি অথবা গভর্নমেন্ট অন্যান্য জব, তারা তো সেখানে গিয়ে জয়েন করতে পারে। ইউএসএ তে বেশিরভাগ যারা পিএইচডি করে তাদের টার্গেট থাকে হচ্ছে একাডেমিয়ায়, পার্টিকুলারলি সোশ্যাল সায়েন্সে। ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে ইন্ডাস্ট্রি একটা বড় এরিয়া, ইঞ্জিনিয়ারিং এ যারা পিএইচডি করে তাদের একটা বড় অংশ ইন্ডাস্ট্রিতে যায়, কারণ ফ্যাকাল্টি জব অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল জব আছে, বিশেষ করে মানে আইটি সেক্টর অনেক রিচ এখানে। সো ইঞ্জিনিয়ারিং এর জন্য ইন্ডাস্ট্রিতে হিউজ জব আছে, ডেটা সায়েন্সের জন্য জব আছে, ম্যাথ ম্যাথ স্ট্যাটিস্টিক্স এর জন্য জব আছে, সোশ্যাল সায়েন্সের জন্য জব আছে, ফ্যাকাল্টি জব তো আছেই। বেশিরভাগ মানুষরা পিএইচডি করে ফ্যাকাল্টি জবে যায়। সো এটা এখানে অপরচুনিটি আছে। তবে এশিয়ার দেশগুলোতে যারা যায়, কোরিয়া, জাপান, সেখানে অনেক সময় যেহেতু ইমিগ্রেশন পলিসি একটু ডিফারেন্ট, সেখানে একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে অনেকে আমি দেখেছি যে তারা বাংলাদেশে ব্যাক করে অন্য জবে জব করে, বা অন্য অন্য দেশে মুভ করে, যেমন কোরিয়া থেকে, জাপান থেকে অনেকে পিএইচডি করে তারপর ইউএসএ তে পোস্ট ডক করতে চলে আসে বা ফ্যাকাল্টি হিসেবে চলে আসে। এগুলো আরো এক্সপ্লোর করতে থাকবো। কারো যদি হয় যে আমার জিআরই ভালো হয় না, আমি এখন কি করব? নাম্বার ওয়ান হচ্ছে যে জিআরই যদি ভালো না হয়, তাহলে দেখতে হবে যে জিআরই যেগুলোতে লাগে না সেসব ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব। কোনো কোনো স্কুলে আছে জিআরই অপশনাল, তো সেখানে জিআরই যদি আমার ভালো না হয় তাহলে সাবমিট না করা ভালো, কারণ আমি যদি সাবমিট না করি তাহলে সে একটা বেনিফিট অফ ডাউট আমাকে দিবে। সে জানে না আমি জিআরই দিলে কেমন করতাম, কিন্তু আমি যদি একটা স্কোর সাবমিট করি তাহলে সে আমার ব্যাপারে সার্টেন হয়ে গেল যে এই স্টুডেন্টের ক্যালিবার হচ্ছে এই লেভেলের। তো যদি কোথাও জিআরই অপশনাল থাকে এবং আমার জিআরই স্কোর ভালো না, তাহলে সাবমিট না করা ভালো। কিন্তু জিআরই অপশনাল এবং আমার জিআরই স্কোর খুবই ভালো, তাহলে সাবমিট করা খুবই ভালো। সায়েন্সের এবং সোশ্যাল সায়েন্সেরও ম্যাথ ফোকাস ডিসিপ্লিন গুলোর জন্য জিআরই কোয়ান্টি স্কোর ম্যাটার করে, যে আমি ম্যাথ জিআরই ম্যাথ পার্টে বা কোয়ান্ট পার্টে কত ভালো করতেছি, ভার্বাল পার্টটা অত ম্যাটার করে না। কিন্তু আবার যেগুলো মানবিকের সাবজেক্ট বা সোশ্যাল সায়েন্সের থিওরিটিক্যাল এরিয়াগুলো, যেমন অ্যানথ্রোপোলজি বা এই ধরনের সাবজেক্টগুলো, হিস্ট্রি, এগুলাতে আবার হচ্ছে তারা, বা লিটারেচার, এগুলোতে হচ্ছে ভার্বাল পার্টে কত ভালো এটা দেখবে, তাদের জন্য আবার কোয়ান্ট অত জরুরি না। সো এটা অ্যাপ্লিক্যান্টকে ইভ্যালুয়েট করতে হবে যে আমার ডিসিপ্লিনের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এবং আমি সেটাতেই বেশি ফোকাস করব। যেমন আমি যখন জিআরই দিচ্ছি আমি ফোকাস করছি অনলি ম্যাথে, যে ভার্বাল যাই হোক আমার ম্যাথটা ভালো হইতে হবে, নিয়ার পারফেক্ট স্কোর থাকতে হবে। ইভেন আমি 165 পাওয়ার পরেও আমি আবার পরীক্ষা দিছি যে আমি আরেকটু বেটার করা যায় কিনা, 170 পাওয়া যায় কিনা। ফাইনালি 167 ছিল, আমি ওটাতে থেমে গেছি যে আর আর চেষ্টা করে লাভ নাই। তো আমি অ্যাডমিশনের পরে দেখছি আমার কোহর্টে যারা অ্যাডমিশন পেয়েছে ওদের 169, 170 নিচে কারো কোয়ান্টি স্কোর নাই, ভার্বাল স্কোর কারো জিজ্ঞেস করি নাই, ওটা দরকার হয় না আমাদের ফিল্ডে। সো সেম আপনাদের জন্য এটা ইভ্যালুয়েট করতে হবে যে জিআরই আমার কতটুকু ভালো করতে হবে, কোন এরিয়াতে ভালো করতে হবে। হতে পারে যেটা আগেই বলছিলাম যে অ্যাপ্লাই করছি কিন্তু কোথাও ফান্ডিং হয় নাই, এখন আমি কি করব? এটা খুবই আনফরচুনেট সিচুয়েশন। যদি কেউ 8-10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পরেও অ্যাডমিশন হয় নাই, তাহলে আমি বলবো যে তার ইউনিভার্সিটি চুজ করা ঠিক হয় নাই, অথবা তার এসওপি লেখা ঠিক হয় নাই। সো 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 3টাতে অ্যাডমিশন হওয়া উচিত, যদি আমি ওভাবে চুজ করি, ওই যে আমার লেভেলের কয়েকটা, আমার থেকে লো লেভেলের কয়েকটা, আমার থেকে হাই লেভেলের কয়েকটা, এভাবে যদি আমি চুজ করি তাহলে আমার কোথাও না কোথাও অ্যাডমিশন হবে। ইউএসএ তে এত পরিমাণ ইউনিভার্সিটি, এত বেশি ইউনিভার্সিটি, এবং এত ফান্ড নিয়ে এরা বসে আছে, মানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে, মানে ব্যাপারটা এরকম। এবং অ্যাপ্লাই করে হয় না, এটা খুব রেয়ার। না হওয়াটা, যদি কারো না হয় আমি বলবো যে এটা আনফরচুনেট ব্যাপার থাকতে পারে, যেমন এই বছরটাতে অনেকের হয়েছে। এটা তাদের ভাগ্য খারাপ। এই বছরে যেমন ট্রাম্প আসার পরে অনেকগুলো ফান্ড কাট হয়েছে রিসার্চের, গবেষণা প্রতিষ্ঠানগুলোর, ইউনিভার্সিটির, এই কারণে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট কম নিয়েছে এবার। বাট এটা বেশি দিন কন্টিনিউ করবে না, আশা করি হয়তো আগামী বছর থেকে ঠিক হয়ে যাবে। এছাড়া মোটামুটি অ্যাপ্লাই করলে ফান্ডিং হওয়ার কথা, অ্যাটলিস্ট কয়েকটা স্কুলে হয়ে যাওয়ার কথা। আমি বলবো যে একটু অ্যাসেসমেন্ট করতে হবে কোন কোন ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি কিভাবে চুজ করতেছি এটা ইম্পর্টেন্ট, কোন কোন ইউনিভার্সিটি চুজ করতেছি এবং আমার এসওপিটা তাদের সাথে কাস্টমাইজ করতেছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট।
তো এই মোটামুটি আমার দিক থেকে আহ, আলোচনা। যদি কোনো কোশ্চেন থাকে আমরা আহ, নিতে পারি। ফ্রিকুয়েন্টলি আজকে আমি ট্রাই করছি যা যা কোশ্চেন আসে মেজর কোশ্চেনগুলো কভার করার জন্য।